আগের সপ্তাহে যে কাজটা শুরু করেছিলাম সেটা এই সিনারিটা কি করেছিলাম, একটা রিভাইজ করে নিচ্ছি। সেটা হচ্ছে এই সিনারিটা যখন করানোর সময় আমরা দেখিয়েছিলাম কীভাবে সিনারিটা পার্ট বাই পার্টে ভাগ করতে হয়। আমি আজকে এটা রিভাইজ করছি, তো সকলে এটা মন দিয়ে শুনবে। সিনারি করতে গেলে সিনারি করার তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটাই আমি আজকে রিপিট করছি। কী নিয়ম? সিনারি করতে গেলে সবার আগে জানতে হয় যে সিনারিটা কেমন ধরনের সিনারি, চওড়াভাবে করা সিনারি না লম্বাভাবে করা সিনারি। এই প্রসেসটাকে বলা হয়, এইটাকে বলা হয় চওড়া সিনারি, আর এই প্রসেসটাকে বলা হয় লম্বা সিনারি, যেটা লম্বাভাবেই রয়েছে। এইটাকে বলা হয় লম্বা ছবি, এইটাকে বলা হয় চওড়া ছবি। তো আমরা যদি এই চওড়া ছবিটা করি, তো সেই ক্ষেত্রে সবার আগে যেটা দেখতে হবে যে এই লাইনটা আর এই লাইনটা, মানে এই পাতার উপরের দিকটা নিচের দিকটার মাঝখান কোনটা, মাঝখান আমরা ঠিক করলাম এইটা। তো যখনই এখানে মাঝখান পেন্সিল নিয়ে গেলাম, দেখলাম মাঝখানে একটা লম্বা লাইন রয়েছে। আমরা সেই মাঝখানে লম্বা লাইনটাকে আগে ওই পাতায় আগে করে নেব। যেমন এইখানে আমি করেছি এই লাইনের মাঝখানে একটা লম্বা সিনারি করার জন্য লম্বা লাইন টেনে নিয়েছি। তো টেনে নেওয়ার পর আমরা পার্ট বাই পার্ট কাজগুলো করেছিলাম কি, সিনারি করার আগে সবার আগে প্র্যাকটিস করেছিলাম এই ফিগার ড্রয়িংটা কেমন করে করতে হয়। সেই ফিগার ড্রয়িংটারই বিষয়গুলো এইখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। প্রথমে এই ফিগার ড্রয়িংয়ের জিওমেট্রিক্যাল প্যাটার্ন এইটা করেছিলাম 1 নম্বর, এইটা 1 নম্বরে করেছিলাম। তারপরে জিওমেট্রিক্যাল প্যাটার্নে কী করেছি, এইটা একটু ডেভেলপমেন্ট করেছি 2 নম্বরে যেরকমভাবে করেছি সেরকমভাবে করার পর তারপর যেইগুলো মোছা প্রয়োজন সেইগুলো মুছে নিয়ে 3 নম্বরে হয় এইটা, না হয় এইটাকে করা হচ্ছে ফাইনাল স্টেপ। এই স্টেপটা স্টেপ বাই 1 2 3 4 এরকমভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে এই ফিগার ড্রয়িংটা হয়েছিল। তো ফিগার ড্রয়িংটা যে হয়েছিল, কীভাবে হয়েছিল আমি আজকে আর একবার রিপিট করছি। আমরা কী করব, এই প্রসেসটা করার পর সিস্টেমটা করছি কিরকম দেখো। আমি একবার রিপিট দেখাচ্ছি। এটা কোনটার পর কোনটা করছি। প্রসেসটা এরকমভাবে সাধারণত আমাদের ফিগার ড্রয়িংগুলো এরকমভাবে করা হয়। তো এই পায়ের জায়গাটা এখানে স্পেস নেই, আমি এমনি এই পাটা এরকমভাবে করে দিচ্ছি, যেহেতু স্পেস নেই তাই দেখিয়ে দিলাম এরকমভাবে। তো প্রসেসটা কীভাবে করলাম পরিষ্কার বুঝতে পারছো, যে এরকমভাবে একটা ফিগার ড্রয়িংয়ের সিনারির প্রপোর্শনটা ঠিকঠাক করে ধরে নিলেই ড্রয়িংটা খুব সুন্দরভাবে চলে আসে। তো এই ফিগার ড্রয়িংয়ের প্রসেসটা আমি আগেও দেখিয়েছি। এইটা হচ্ছে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এটা তৃতীয় স্টেপ, এটা 4th স্টেপ বা ফাইনাল স্টেপ। এই স্টেপ বাই স্টেপ করে ফিগার ড্রয়িংটা করা হলো। তো এরপরে এই ফিগার ড্রয়িংটা আমরা এই সিনারিতে কনভার্ট করব। আগের ক্লাসের রিপিট প্রসেসগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। আগে যেমন ফিগার ড্রয়িং করা শিখিয়েছিলাম, এইখানেও সেই ফিগার ড্রয়িংটা কী করে কম্পোজ করতে হয়, কারণ রং তখনই করা যাবে যখন ড্রয়িংটা ভালো করে করা হবে। তো ড্রয়িংটা কী করে ভালো করে হবে, তো ড্রয়িংয়ের সিস্টেমটা মেনটেন করলেই ড্রয়িং ভালো করে হবে। কি বলেছিলাম, প্রথমে আমরা প্রান্ত সীমাটাকে টেনে নিই। এই প্রান্ত সীমা যেইখানে যে সীমারেখা জমি বা স্থলভাগ এবং আকাশ দুটোকে একটা সীমার মধ্যে বা একটা
ডিভিশন করে সেটাকে দুটো ভাগে ভাগ করে। তো যেইটার পর আর আমরা সাধারণত জমি দেখতে পাই না সেই সীমারেখাকে বলা হয় প্রান্ত সীমা। আকাশ এবং জমি যেখানে মেশে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কী করেছিলাম, প্রান্ত সীমা করার জন্যে আমরা মাঝখানে লম্বা লাইন টেনে নিয়েছিলাম। এটা আবার রিপিট দেখিয়ে দিচ্ছি। প্রথমে করেছিলাম কি, ফার্স্ট স্টেপ করেছিলাম আমরা প্রান্ত সীমা টেনে নিয়েছিলাম। কী করে ড্রয়িংটা ইলাবোরেট করছি দেখো। প্রান্ত সীমা করে নেওয়ার পর প্রথম স্টেপ আমরা করেছি এই ফিগার ড্রয়িং, কারণ পজিশান পেয়ে গেছি। ফিগার ড্রয়িংয়ের প্রথমে কি বলেছিলাম, মাপ নিতে বলেছিলাম। এইখানে মাপ, এইখান থেকে এত বড় জায়গায় মাপটা হবে। মাপটা নিয়ে আমরা ফিগার ড্রয়িংটা, যে প্রসেসে আমি ফিগার ড্রয়িং করেছি সেই প্রসেসেই কিন্তু এখানে ফিগার ড্রয়িং করেছিলাম। এটা হচ্ছে 1 নম্বরে করেছিলাম ফিগার ড্রয়িং। 2 নম্বরে করেছিলাম বাড়ি। কেন করেছিলাম, কারণ ড্রয়িংয়ের নিয়ম অনুযায়ী এই প্রান্ত সীমা আকাশ এবং জমিটাকে ভাগ করে নিয়ম অনুযায়ী আগে সামনের দিকে ড্রয়িং, এই ড্রয়িংয়ের মধ্যে যেটা সামনের দিকের আছে সেই ড্রয়িংটা আগে করতে হয়, তারপরে আস্তে আস্তে পেছনের দিকে ড্রয়িংয়ে যেতে হয়। ওই জন্য এইটা প্রথম করেছিলাম, কারণ সামনে মানুষটা রয়েছে। দ্বিতীয়তে আমি বাড়ি করেছি। তৃতীয়তে এই রাস্তাটা করেছি। তারপরে চতুর্থতে 4th স্টেপে আমি গাছটা করেছি। তারপর আস্তে আস্তে 5-এ এই কলা গাছের জায়গাটা করে, এই ঝোপের জায়গাটা করে পুরো ড্রয়িংটা ফিনিশ করেছি। এবং এখানে পুরো ফিনিশ করা নেই, এরপরে জানলা দরজা যা যা রয়েছে এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো। কিন্তু সবার প্রথমে যেটা করতে হবে, নিয়মটা মাপটা ঠিকঠাক করে যদি থাকে, ড্রয়িং তোমার যে কোনো পেজেই করো না কেন ড্রয়িং ঠিক থাকবে। আমরা ড্রয়িংয়ের জায়গায় চলে গেলাম। এরপরে আসছি, ড্রয়িংটাকে পুরো ফাইনালাইজ করেছি এই স্টেপ বাই স্টেপ করে। আগের বারই দেখিয়েছিলাম কী করে ফাইনাল হয়েছে, সেইভাবে আমরা ড্রয়িংটাকে ফাইনাল করেছিলাম। করার পর আমরা শুধু রঙের আকাশের স্টেপ, গাছের স্টেপ আর জমির এই প্রান্তের স্টেপটা দেখিয়েছিলাম। তারপরে সময় অতিক্রম হওয়ার জন্য আমি ক্লাসটা অফ করেছিলাম। আজকে যেটা করব, বাকি রঙগুলো আমরা তোমাদের সামনে বসে বসে কমপ্লিট করব। আশা করছি তোমরা এইগুলো পরপর দেখে বাড়িতে প্র্যাকটিস করেছো এবং আজকে এই রঙটা আমরা এই ছবি দেখে দেখে কমপ্লিট করব। সবাই রং ফং নিয়ে রেডি হও। তো আমরা কীভাবে করব, রঙটা দেখবো, দেখে দেখে করবো। কী আছে, আকাশটা হয়ে যাওয়ার পর কী আছে, আগে রং ড্রয়িংয়ের নিয়ম আরেকবার শুনে নাও। আমরা যে ড্রয়িংটা করেছি, ড্রয়িংয়ের নিয়ম সামনে থেকে আগে প্রান্ত সীমাটাকে বেছে নিয়ে সামনে থেকে পেছনের দিকে ড্রয়িংয়ে যাওয়া। ড্রয়িংয়ের নিয়ম হচ্ছে সামনে থেকে পেছনের দিকে যাওয়া, ড্রয়িং করা। আর রঙের নিয়ম হচ্ছে যে আগে পেছনের দিকে রঙগুলো করে সামনের দিকে রঙগুলো, বা এই যে সামনের দিকে রয়েছে এই সামনের দিকে রঙগুলো সবার শেষে করা। এটা হচ্ছে রঙের নিয়ম। এছাড়াও রঙের আরেকটা নিয়ম আছে, আগে হালকা রং করে, এই হালকা রঙগুলো আগে করে তারপরে ডিপ রং করা। কারণ হালকা রং করে আমি এর উপরে ডিপ রং করতে পারবো, কিন্তু লাল রং বা বেগুনি রং এই সমস্ত ডিপ রং করে তার উপরে কিন্তু এই হালকা রঙগুলো করা যায় না। সেই জন্যই নিয়ম হচ্ছে যে আগে হালকা রং করা তারপরে ডিপ রং করা। এবং 2 নম্বর নিয়ম, পেছনের দিকে মানে আকাশ জমি ঝোপ এই সমস্ত বিষয়গুলো আগে করে নেওয়া, তারপরে এই 3টে জিনিস রং করে ফিনিশ করা। এরপর আমরা রংটা শুরু করছি, সকলে মিলে ভালো করে দেখো। তাহলে ফার্স্ট স্টেপ এটা করেছি, এইটা করেছি, এটা করেছি। এর সঙ্গে সঙ্গে এই জমিটাও কিন্তু আমরা এখন এই মুহূর্তে করব। কীভাবে করব, যেমন প্রসেস এখানে করেছি সেরকমভাবেই করব, দেখতে থাকো। নিচের দিকে এরকম ডিপ করছি, আস্তে আস্তে উপরের দিকটা এরকম হালকা করে দিচ্ছি। তারপর আমরা লাইট গ্রিন দিয়ে যেমন করে মিক্সিং করে সেরকম করে মিক্সিং করব। প্রতিটা জিনিসই কিন্তু লাইট গ্রিন দিয়ে বা অন্য রকমের হালকা এবং ডিপ রং দিয়ে মিক্সিং করতে হবে, এবং সেই মিক্সিংটা তোমার নিজের চিন্তা ভাবনার উপর নির্ভর করবে। আমি মিক্সিংটা কীভাবে রং করব বা কাজটা কী করে দেখাবো, কোনখানে ডিপ আছে আর কোনখানে হালকা আছে। তো এখানে ডিপ থেকে এদিকে হালকা করছি, এই পোর্শনটা হালকার দিকে যাচ্ছে, তো আকাশি
রঙটা এখানে করার পর এখানে যে সবুজ রঙটা করছি একটু হালকা রঙ। তো এরপরে আমরা এই হলুদ রঙটাকে এই সবুজের সঙ্গে সঙ্গে মেশাতে থাকবো। এক এক করে প্রসেসগুলো দেখো, শুধু হিজিবিজি করে রঙ ফিল আপ করবে না, মেশানোটা সুন্দরভাবে করতে হবে। পরে একদিন কী করে মিক্সিং খুব সুন্দরভাবে করা যায় সেটাও দেখাবো। আজকে এই প্রসেসটা ভালো করে মন দিয়ে দেখো। তো এরপর আমরা গাছের ঝোপটা করব ওই একই রকমের প্রসেসে। নীল রং, এই নীল রং দিয়ে আগে নিচের দিকে ডিপ রংটা করে নিয়ে নিচ থেকে উপরের দিকে হালকা করতে হবে এভাবে। এই প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ করছি, মন দিয়ে এই কাজগুলো দেখবে এবং বাড়িতে করার প্রচুর টাইম পাবে। এখন কিন্তু প্রসেস দেখার টাইম, আমি সকলকে প্রসেসগুলো ধরে ধরে দেখাচ্ছি। এইখানে করেছি কি ভালো করে দেখো, ডিপ থেকে কি করে হালকা করেছি, এইখান থেকে ডিপ থেকে উপরের দিকে হালকা করেছি। তো এরকমভাবে প্রতিটা জায়গায় ঝোপের জায়গায় এরকম ডিপ থেকে উপরের দিকে ধীরে ধীরে হালকা করে নেব। এই করে নিয়ে আমরা ডিপ সবুজটা এই হালকা করছি আর ডিপ সবুজটা নীলের সঙ্গে সঙ্গে মেশাচ্ছি, উপরের সবুজটা হালকা হয়ে যাবে। সবুজটা কিন্তু বেশি চেপে চেপে করবে না, হালকা করে খালি মিশিয়ে দেবে। এই এরপর আমরা লাইট গ্রিন দিতেও পারি বা হলুদ দিয়েও করতে পারি, আমরা লাইট গ্রিন দিয়েই করব। তাহলে ডিপ ব্লু, ডিপ গ্রিন, লাইট ইয়েলো, লাইট গ্রিন, তারপরে কিছু জায়গায় লাইট ইয়েলো বা লেমন ইয়েলো, এইটা আমরা করব। এক এক করে প্রসেসগুলো করছি, তোমরা এক এক করে দেখতে থাকো। এরপরে আমরা এই শেডিংটা করার পর আমরা রাস্তাটা করব। কী হবে, ওই রকমভাবে হালকা রং দিয়ে করব। আমি রাস্তাটা করছি একটু অ্যাশ কালার দিয়ে, একটু অ্যাশ কালার দিয়ে করছি, যদিও এইখানে রংটা রয়েছে ডিপ ইয়েলো, তবু আমি অ্যাশ কালার দিয়ে করছি। একটু দেখে নাও কীভাবে করছি। এইদিকে ডিপ, এইদিকে হালকা। যখন এরকম হালকা করে দিলাম তারপরে এই ইয়েলোটা দিয়ে অ্যাশ কালার দিয়ে একটু মিশিয়ে দেবো। এই দেখো, এই একটুখানি মিশিয়ে দেবো, দেখবে খুব সুন্দরভাবে একটা রাস্তার শেডিংয়ের এফেক্ট চলে আসছে। এই এরপরে যেমন করে আমরা আগেও শিখেছিলাম ডিপ থেকে হালকা কী করে করতে হয়, সেই প্রসেসটা মেনটেন করে আমরা বাড়ির শেডিংটা ধীরে ধীরে করব। এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এইটা আর এইটা করিনি। আর এই কী করেছি, আকাশ করেছি, জমি করেছি, ঝোপটা করেছি, রাস্তাটা করেছি, তারপরে আমরা দূরের জিনিসগুলোর মধ্যে ডালটা করব, বাড়িটা করব, এইটা করব, তারপরে আমরা এইটা করব। তো এইরকম সিস্টেমে যদি কাজ করো ড্রয়িংটা কিন্তু তোমার এমনি ভালো হবে। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা ভালো করে দেখতে থাকো কীভাবে করছি আমরা। এই লাল রং নিয়ে এইদিকে ডিপ দিচ্ছি, আমি নিজের মতো এইরকমই যে করতে হবে কোনো মানে নেই, তুমি নিজের মতো করে শেডিং মিক্সিং করতেই পারো। এই করে নিয়ে আমরা অরেঞ্জটা দিয়ে আমরা শেডিং দিচ্ছি। এই এই অরেঞ্জটা এদিকে লাইট হয়ে গেল। এরপর আমরা এই ইয়েলোটা নেব, এই ইয়েলোটা নিয়ে আমরা এরকমভাবে অরেঞ্জটার উপরে মিক্সিং করে করে এদিকটা লাইট করব। দেখো কী সুন্দর মিক্সিংটা হয়ে গেল। ঠিক এরকমভাবে আমরা এইখানটায় করব, কিন্তু এইখানটা একটু ডার্ক কালার আছে, সেই জন্য আমরা ডিপ ব্রাউনটা ইউজ করব এইখানে।
এরপর আমরা এই যে জায়গাটা রয়েছে এইটা মূলত অ্যাশ কালার দিয়ে করা হয়েছে, তবুও আমি অ্যাশ কালার দিয়ে করছি। এই দিকটা ডিপ আর নিচের দিকটা হালকা, এই উপরের দিকে ডিপ, নিচের দিকটা হালকা, এই এরকমভাবে আমরা ডিপ থেকে হালকা করতে থাকবো। এই এবার মিক্সিং করতে গেলে কি করব, অ্যাশের থেকে লাইট কালার হলে এটা হবে সাদা, সাদা দিয়ে আমরা এরকমভাবে মিশিয়ে দেবো। প্রত্যেকটা কাজ মিশিয়ে মিশিয়ে সুন্দর করে করার চেষ্টা করব। আগে ড্রয়িং ভালো করতে হবে, কালার তারপরে ভালো করতে হবে। তো ড্রয়িংটা সবার আগে ভালো করার জন্য চেষ্টা করবে বাড়িতে সকলেই। এই করে নিয়ে আমরা সাদা দিয়ে আমরা মিক্সিং করে দিচ্ছি। এই গেল বাড়ির রঙটা। এরপরে আমরা এই গাছের রঙটা করব কিভাবে, দেখো ঠিক একই রকমের ডিপ থেকে হালকা করে মিক্সিং করে। এই দিকটা করছি ডিপ, আবার ভালো করে দেখো, এই দিকটা করছি ডিপ, এই দিকটা করছি লাইট। এরকমভাবে আমরা ডিপ লাইট মিক্সিং করতে করতে বাকি রঙগুলো কমপ্লিট করতে থাকছি কোনো কথা না বলে। তোমরা এই পুরো প্রসেসটা ভালো করে দেখতে থাকো। এদিকটা হালকা হবে, এই যে এই রঙ নেবো, এটা করব লাইট গ্রিন, এইটা শেডিংটা বা মিক্সিংটা করতে গেলে আমরা ডিপ গ্রিন দিয়ে একটু শেডিং দিয়ে দেবো। এদিকটা চেপে ডিপ গ্রিন দেবো এক সাইডটা, আর এদিকটা লাইট গ্রিন থাকবে, দিয়ে আমরা মিক্সিং করবো। এই এভাবে মিশিয়ে দেবো আমরা ডিপ গ্রিনের সঙ্গে লাইট গ্রিন। এই এরকমভাবে মিক্সিংটা করলাম। এবার আমরা এই মেয়েটার রঙটা করছি, হালকা করে ডিপ ইয়েলো দেবো আর একটু স্কিন কালার দেবো। ডিপ ইয়েলো আর একটু স্কিন কালার, এই স্কিন কালার পাটাও এরকমভাবে করবো। এরপর এইখানটায় বাকি আছে, এইখানটায় মনে হয় করা হয়নি, তবু এবার করে দিই। এইখানটা রয়েছে, এই এই জায়গাটা হয়নি, তো করে দিলাম। দিয়ে আমরা এইখানটায় যেহেতু স্কিনের জায়গাটা রয়েছে, তো আমরা এরকমভাবে মিক্সিং করলাম। তারপর আমরা কাপড়টার জায়গায় লাল বা ডার্ক পিঙ্ক এবং লাইট পিঙ্ক এই দুটো দিয়ে আমরা কাজ করব। দেখো এরকমভাবে ডিপ থেকে হালকা করছি, করে নিয়ে এই লাইট পিঙ্ক রয়েছে, এই লাইট পিঙ্ক দিয়ে আমরা মেশাচ্ছি। একটু সাদা রং দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমরা এইখানে হলুদ না দিয়ে এইখানে
একটু লাল কালার দিয়ে দিচ্ছি বা অন্য কোনো কালার দিচ্ছি। দেখো লাল কালার দিয়ে জামাটায় এই রঙটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এই যে কালারগুলো রয়েছে সেইগুলো এক এক করে নিচ্ছি। আমরা এভাবে রঙের প্রসেসগুলো দেখতে দেখতে একটা ছোট গল্প শুনে নেব। গল্পের বিষয়, সফলতা পেতে কারো সমালোচনায় কান দেবেন না। দুটো ব্যাঙ, দুজনে খুব ভালো বন্ধু। দুই বন্ধু গল্প করতে করতে হাঁটছিল। মহা আনন্দ তাদের জীবনে। সামনে যে বিশাল একটা গর্ত সে খেয়াল নেই তাদের। এই বেখেয়ালেই বলতে গেলে ওদের সর্বনাশ করল। হাঁটতে হাঁটতেই ধূপ করে গর্তে পড়ে গেল দুজনেই। গর্ত অনেক গভীর। ব্যাঙদের রাজ্যে আবার কোনো মই-টইও নেই। তাই আশেপাশের যে ব্যাঙগুলো ছিল তারা ধরেই নিল যে এই ব্যাঙ দুটোর শরীর সমাধি ওখানেই হচ্ছে। ওরা আর সাহায্য করতেও গেল না। কে নিজের প্রাণটা হারাতে চায়? সাহায্য না হয় না করলো, গর্তে পড়া ব্যাঙ দুটোকে উৎসাহও তো দেওয়া যায়, তাই না? সমস্যা হলো সেই উৎসাহটাও দিতে রাজি নয় উপরের ব্যাঙরা। একটা ব্যাঙ বলল, এই গর্তটা পুরো ব্যাঙ রাজ্যের সবচেয়ে গভীর গর্ত, তোমরা কোনো দিন পার হতে পারবে না। আর একটা ব্যাঙ এসে বলল, এই গর্তে পড়েই গত বছরে কতগুলো ব্যাঙাছি মরে গেল, তোমাদের কপালেও মরণ আছে রে। আরেকজন তো আর এক কাঠি সরেস, সে ধরেই নিয়েছে গর্তে পড়া ব্যাঙ দুটো আর ফিরবে না। সে বলে বসল, তোমাদের পরিবারকে খবর দিয়ে না হয় নিয়ে আসি, প্রিয়জনকে শেষ দেখা দেখে নিক। এই রকম ভয়াবহ ডিমোটিভেটিং কথাবার্তা শুনেই গর্তের একটা ব্যাঙ ভয়ানক হতাশ হয়ে গেল। লাফালেও যে কিছু দূর এগোনো যায়, চেষ্টা করা যায়, সেসব ভুলে হতাশায় পড়ে চেষ্টা করাই ছেড়ে দিল। আর একটা যে ব্যাঙ ছিল সে কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। সে গর্ত থেকে লাফিয়েই গেল। ওপর থেকে ব্যাঙেরা যতই হতাশাজনক কথা বলে, ব্যাঙটা ততই জোরে জোরে লাফাতে থাকে। প্রতি লাফে একটু একটু করে উপরে উঠতে থাকে সে। ঘণ্টাখানেক পর গর্তের পাশে তখন ব্যাঙেদের ভিড় জমে গেছে। বিশাল এই ব্যাঙ জনতাকে অবাক করে দিয়ে দেখা গেল সেই ব্যাঙটা অত্র এলাকার সবচেয়ে গভীর গর্তটা থেকে লাফিয়ে বের হয়ে এসেছে। অন্য ব্যাঙটা আর চেষ্টা করেনি, সে গর্তে বসেই প্রহর গুনছে। এতক্ষণ গর্তের পাশে বসে যেই ব্যাঙগুলো হতাশাজনক কথাবার্তা বলছিল তারা হতবাক। বিস্ময়ের রেশ কাটতেই তারা জিজ্ঞাসা করল, কিভাবে পারল সে? ব্যাঙটার জবাব ছিল কি জানো? ব্যাঙ বলেছিল, আমি আসলে কানে ভালো শুনতে পাই না। ওপর থেকে তোমরা চিৎকার করছিলে দেখে মনে হলো তোমরা উৎসাহ দিচ্ছ আমাকে আরও জোরে লাফানোর জন্য। আমি তাই আরও জোরে লাফিয়ে গেলাম। এক সময় দেখি পার হয়ে গেছি। আমার বন্ধুটা কেন যেন লাফাচ্ছিল না, ওকে এখন আবার বলি গিয়ে জোরে লাফাতে। ব্যাঙটার জবাব শুনে লজ্জায় মাথা নিচু হয়ে ওঠে ওপরের পুরো ব্যাঙ সমাজের। নিজেদের নিয়েই হতাশ হয়ে পড়ে তারা। ওদিকে বিজয়ী ব্যাঙ আবারও এগিয়ে যায় গর্তের দিকে। বন্ধুকে গর্ত থেকে বের করতে হবে না। ব্যাঙ নিয়ে এই গল্পটা বলার কারণ কি জানো? আমাদের জীবনেও দেখবে এমন অনেক মানুষ আছে যারা মনের অজান্তেই এমন কথা বলে ফেলে যে তুমি সাংঘাতিক ডিমোটিভেটেড হয়ে যাও। নিজের কাজগুলো করতেও আর ইচ্ছা করে না। তুমি নিজেও হয়তো তোমার বন্ধু বা আশেপাশের মানুষগুলোকে এমন কথা বলে ফেলো, তাতে তারা শুধু মনে যে কষ্ট পায় সেটাই না, তারা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। হয়তো তার স্বপ্নটা ছিল বড় কিছুর, তোমার কথায় সেই স্বপ্নটার
রং হারালো, কাজটা কি ঠিক হলো? মুদ্রার দুটো পিঠ থাকে, একটা অর্ধেক ভরা। গ্লাসকে তুমি দুইভাবে দেখাতে পারো, অর্ধেক ভরা আর অর্ধেক খালি হিসেবে। এইভাবে সবার সব উদ্যোগের ব্যাপারে হতাশ না হয়ে উৎসাহ দেখাও, তাতে তোমার মনটাও ভালো থাকবে, সে পাবে অনুপ্রেরণা। শিক্ষা। আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছয়, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের কাজগুলো দেখতে থাকো এবং পাশে থাকো। টাটা।